আরিশাস স্টোরি চ্যানেলে আজকে আপনারা শুনবেন অবরোধ নিষেধ পর্ব ৩। লিখেছেন তেজস্মিতা মর্তুজা। রশিদ মাথা নাড়ল, আবার বলল, কিন্তু স্যার, গার্জিয়ানরা তো লাশ বাড়িতে নিতে চাচ্ছে, খুব জিদ ধরে আছে, কোনোভাবেই তারা লাশ কাটা ছেঁড়া করতে দেওয়া রাজি না। আপনি একটু কথা বলুন ওদের সঙ্গে। মুস্তাকিন মাথা নাড়ল। আচ্ছা, কথা বলছি, দ্রুত করুন, ক্যাম্পাসে লোক জড়ো হচ্ছে, একটা হাঙ্গামা হবার চান্স আছে, তার আগেই বডি ট্রান্সফার করুন মর্গে। কখন কে জানে জনতার মাঝে বিক্ষোভ জেগে ওঠে। প্রফেসর এগিয়ে এলেন মোস্তাকিনের দিকে, হাত বাড়িয়ে হ্যান্ডশেক করলেন মোস্তাকিনের সঙ্গে। আমি প্রিন্সিপাল ইউসুফ সিরাজি। মোস্তাকিন মাথা নাড়ল সামান্য। সৈয়দ মোস্তাকিন মহান, পিবিআই ডিপার্টমেন্ট। প্রফেসর রশিদের সঙ্গে হাত মেলালেন। রশিদ নিজের পরিচয় দিল, রশিদ আলম, ইন্সপেক্টর অফ থানা পুলিশ। প্রফেসর দুঃখ প্রকাশ করলেন, কী যে হচ্ছে ভার্সিটিতে আজকাল, ছেলেমেয়েরা আতঙ্কিত, কারা এসব করেছে কে জানে। মোস্তাকিন কথার মাঝখানেই ফোন কানে ধরে অন্যদিকে চলে গেলেন। রশিদ প্রফেসর কথায় অনিচ্ছাকৃত হু হা ঘাড় নাড়াতে থাকলো। মোস্তাকিন দেখে হামজা উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করলো। জয় কোনো মতো ফোন থেকে মাথা তুলল। গুড জব অফিসার। মোস্তাকিন সামান্য হাসলো অদ্ভুত ভঙ্গিতে। থ্যাংক ইউ। এরপর হুট করে হাসলো। লোকে আপনাদের দিকে আঙ্গুল তুলছে, আপনাদের কি খেয়াল? হামজা হাসলো। আপনি তুলছেন না আঙ্গুল? আমি আমজনতার লোকে খানিক আলাদা, বলা চলে নিজের পেশার খাতিরেই, প্রমাণ ছাড়া আঙ্গুল তুললে চাকরি থাকবে না। চোখ মারল হামজাকে মোস্তাকিন। হামজা ছেলেদের চলে যেতে ইশারা করে। সালমা কাঁদছেন, জোরে জোরে কাঁদছেন বুক চাপড়ে। লোকের চাপা গুঞ্জন আর পরিবেশে অভিশাপে কালশিটে ধোঁয়া ছড়িয়েছে যেন। জয় জবাব দিল মোস্তাকিনের, আপনার চাকরি ধরেন, আমি রক্ষা করব। তাইলে আঙ্গুল তুলে জেলে ভরবেন তো? মোস্তাকিন বসল দুজনের সামনে একটা চেয়ারে। সূর্যের তেজ ও আলো কমে উত্তরের হাওয়া এসে গায়ে লাগছে। কাঁধে ঝুলিয়ে রাখা ডেনিম জ্যাকেটটা গায়ে চড়িয়ে বলল, আপনার শখ অথবা শাস্তি সহ্য করার ক্ষমতা, কনফিডেন্স, কোনটা ধরব? হামজা প্রসঙ্গ বদলালো। কিছু জিজ্ঞেস করতে চান অফিসার? প্রফেসর সিরাজি এসে দাঁড়ালেন পাশে। মোস্তাকিন এবার সরাসরি কথা এলো। আপনাদের আমাদের ডেকেছেন সকাল 8টার দিকে, তাহলে এখানে লাশ ফেলে রেখে যাওয়া হয়েছিল ঠিক কখন? সেই ব্যাপারে কোনো ধারণা আছে? হামজা মাথা নাড়ল। তা জানে না কেউই। আমাকে কল করা হয়েছে, তখন আমি ঘুমেছিলাম, ছেলেরা কল করে জানালো। জয়ের দিকে ফিরল মোস্তাকিন। জয় মাথা ঝাঁকালো। ভাই, আমাদের জাগায় নিয়ে আসছে, আমি ঘুমাচ্ছিলাম। মোস্তাকিন জিজ্ঞেস করলো, আপনার একসঙ্গেই থাকেন? জয় মাথা নাড়ল। উহু, এক বাড়িতে এক ঘরে থাকতাম, লোক বদনাম করবে এজন্য থাকা হয় না। বদনাম তো আর কম নাই এমনিতেই। হেসে ফেলল মোস্তাকিন, পরে নিজেকে সামলে বলল, লাশ এক্স্যাক্টলি কোথায় হয়েছিল সেই জায়গাটি দেখান আমাদের। সেটা তো দেখেছেন। বিশ্ববিদ্যালয়ের মেন প্রাঙ্গণের পেছনের দিকটা নির্জন এবং গাছগাছালিতে ছাওয়া। সেখানে সচরাচর লোকেরা যাতায়াত অতটাও নেই। দিনের বেলা ছেলেমেয়েরা আড্ডা দিতে নির্জন জায়গাটিই বেছে নেয়, রাতে একদম শুনশান। ক্যাম্পাসের অফ সাইড বলা চলে। সর্বপ্রথম লাশ দেখেছে জারুদার। সে প্রথমে বুঝতে পেরেছিল না ওটা কার লাশ। কোনো মতো ওড়নাটা জড়ানো ছিল লাশের দেহে। পরে কে বা কারা যেন বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এনেছে। এটা সকালে এসে থানা পুলিশের কাছ থেকেই শুনেছে তারা। মোস্তাকিন দেখল পুরো আশপাশটা। জয়কে বলল, আপনার চোখে প্রচুর ঘুম দেখছি, লালচে হয়ে আছে, রাতে ঘুমাননি মনে হচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। মোস্তাকিন কথাটার ধারা কিছু নির্দেশ করলো। জয় চাদরটা গা থেকে খুলে গলায় পেঁচালো ওড়নার মতো করে। হেসে বলল, রাতে ঘুমানোর অভ্যাস এমনিতেও নাই আমার। ঘুম আসলেই সকালে হয়নি বললেই ঠিক হইতো আমার জন্য। সকালে টেনে তোলা আনা হয়েছে আমাকে। আসলে আমাদের মতো নেতাকর্মীদের দুঃখ আর পরিশ্রম আপনারা কোনোদিনও বুঝবেন না। জনতার মন রাখতে কত যে লোক দেখানো ঢং করতে হয়। যেমন ধরেন, আমার আসতে ইচ্ছে করতেছিল না, কষ্ট হচ্ছে না বিশেষ মেয়েটা বা তার পরিবারের জন্য, তবু আসতে হলো। ইভেন ধর্ণা ধরে বসে থাকতে হচ্ছে হুদাই এখানে নিরস মুখে। কারবার লাগতেছি বসে, মানুষ তো মরবেই। এই অবধারিত বিষয়ে এসব ঢং কি মনে ধনে কোথাও সয়? তবুও শোয়া লাগে, কারণ তথাকথিত সমাজসেবক আমি।
ফাক অফ দিস ইন্ট্রোডাকশন। আপনি মানছেন আপনি তথাকথিত সমাজসেবক? জয় চাদরটা গলা থেকে হাতের কবজিতে জড়াতে জড়াতেই বলল, না মানার কি আছে? আমি ভালো না, তা লোক জানে। আর তা কি আমি জানার আগেই? আমি জানছি, এরপর লোকেরা জানাইছি, তখন লোক জানছে। মোস্তাকিন কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে জয়কে জিজ্ঞেস করে, মোস্তাকিন, তাহলে আপনাকে সন্দেহের তালিকায় রাখবো? ও, এই কেসে সাসপেক্ট হিসেবে থাকতে থাকতে উল্টাপাল্টা কিছু প্রমাণ হয়ে গেলে ফাঁসি হয়ে যাবে। যেহেতু মেয়েটা মরে গেছে, এত তাড়াতাড়ি মরে কী লাভ? মরবো এরকম কোনো কেসের দায়ী, তবে একটু বয়সকালে। এখনও বিয়ে শাদিই করি নাই, বিশেষত বাসরটা। এখন মরাটা ঠিক না, এটা থেকে বাদ রাখেন আমায়। মোস্তাকিন হামজাকে বলল, কাউন্সিলর সাহেবকে একবার থানায় আসতে বলবেন বিকেলে। আপনি আসলেও পারেন। হামজা পাঞ্জাবির হাতার বুতাম খুলে তা কোণে গোটাতে গোটাতে বলল, আমি আসতে পারবো না, আব্বা যাবে। আমার ব্যস্ত সময় কাটছে, নির্বাচন এগিয়ে আসছে সামনে। মোস্তাকিন হাঁটতে হাঁটতে আবার পেছন ফিরে দেখল হামজাকে পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারটায়। মুখে চাপদাড়ি, পুরো ঠোঁটের উপর ঘন গোঁফ, গায়ে জড়ানো চাদরের প্রান্ত ঝুলছে একপাশে। একটু দূরে দাঁড়িয়ে সিগারেটে টান দিচ্ছে জয়। জয় তাকিয়ে আছে একটা বোরকা পরা মেয়ের দিকে। মেয়েটির সাথে মোস্তাকিন ধাক্কা খেয়েছিল। মেয়েটা অপলক চেয়ে আছে আখির লাশের দিকে। লাশকে ফ্রিজিং গাড়িতে তোলার ব্যবস্থা চলছে। মর্গ থেকে লোক এসেছে। ঢাকাতে আখির লাশ পাঠানো হলো ফরেনসিক টেস্টের জন্য। তা মোস্তাকিন চেয়েছিল না। সে দিনাজপুরের এম আব্দুল রহিম মেডিকেলে পাঠাতে চাইছিল, ব্যবস্থাও করেছিল। সিনিয়র ইনচার্জ রাজি হননি। আখির মা মোস্তাকিনের হাত ধরে কান্নাকাটি করছিলেন, আমার মেয়েটার শরীরটারে আর কোনো শহুরের হাতে দিস না বাপ। আমারে মা মনে কইরা আমার কথা রাখ, আমার বিচার লাগবো না। আমার আখির দেহটারে দিয়ে আমি বাড়ি নিয়ে যাই। এ কথা ফেলার মতো নয়, অথচ উপর মহলের হুট করে সিদ্ধান্ত বদলেছে। এসব নতুন নয় এই লাইনে, তবে এর শেষ অবধি যেতে হলে তাকে সজাগ থাকতে হবে প্রতিপদে। রাত 8টায় ডিআইজি স্যারের সাথে কথা বলে কার্যালয় থেকে বের হলো। টিমের সকলেই খুব খাটুনি হবে এই মামলায়। এখানে কোথাও না কোথাও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে রাজনৈতিক বিষয়াদি আর সমাজের উঁচু পর্যায়ের পদ্ধতিগত বল প্রয়োগ, যার ঘাবলা খুলতে বেশ বেগ পেতে হবে তাদের। রাস্তা পার হবার জন্য দাঁড়ালো। ফোন বাজছে। ফোন জিনিসটা নেহাত বিরক্তিকর, বিশেষ করে যখন রিং হয়। মায়ের কল। এখন পুরো দিনের ফিরিস্তি চাইবে। খাওয়া, গোসল, শরীরের যত্ন, বাড়ি ফেরার তারিখ। কল রিসিভ করলো না। ক্লান্ত শরীর, ফ্ল্যাটে ফিরে গোসল দিয়ে এরপর নিজেই একবার কল করে নেবে। বিকেলে থানায় কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারি এসেছিলেন। মোস্তাকিন গিয়েছিল সেখানে। সে প্রশ্ন করল হুমায়ুন আহমেদকে, আপনি ভিকটিমের বাড়িতে গিয়েছিলেন, জায়গা উচ্ছেদ করতে চাইছিলেন, এরপর তারা গেল না। তার মেয়ের সঙ্গে এমন কিছু ঘটল, সন্দেহ যদি আপনার উপর যায়, তা নিয়ে বক্তব্য কি আপনার? হুমায়ুন পাটোয়ারি হাস্যোজ্জ্বল কণ্ঠে জবাব দিয়েছেন, উচ্ছেদ করা কোনো কঠিন কাজ না মোস্তাকিন, আর এমনও না আমি পারতাম না। তাই এরকম একটা সহজ ব্যাপারে তার সঙ্গে এমন খারাপ কিছু করার প্রশ্ন ওঠে না। তারা সময় চাইছে, আমি দিছি। না উঠলে উঠাইয়া দিতাম, যেহেতু এটা আমার কাজ। কিন্তু তাই বলে এমন কিছু? মোস্তাকিন উল্টো ধীরে ধীরে ঘাড় বাঁকালো। আপনার প্রতিপক্ষ দলকে? হুমায়ুন পাটোয়ারি পান খাওয়া দাঁত বের করে চমৎকার হাসলেন। সহজ হিসাব, আগের বার যে মেম্বার ছিল এই এলাকার সে, আর এইবার যেহেতু আমি বা হামজা মেয়র প্রার্থী হয়ে নির্বাচনে দাঁড়াবো, তাহলে বর্তমান মেয়র সাহেবের বলা চলে আমাদের বিরোধী। সে কিন্তু আমার আবার বেয়াইয়ের ভাইও লাগে। মোস্তাকিন আসলে বুঝতে পারছে না এই কথার উপর ভিত্তি করে তার এই দুটো লোককে সন্দেহের তালিকায় রাখা উচিত কিনা। হুমায়ুন পাটোয়ারি যা বোঝাতে চেয়েছে তা হলো, তারা হুমায়ুন পাটোয়ারিকে বদনাম করার জন্য আখির সাথে এই বীভৎস খেলায় মত্ত হতে পারে। আর কি কোনো সাসপেক্ট থাকতে পারে না? ওই খোদের জন্য আখির পরিবারের সাথে একটা বিশদ আলোচনার দরকার। হতে পারে আরও কেউ কোনো সাহায্য করতে পারবে। কোমর বেঁধে নামতে হবে। তার আগে ল্যাব টেস্টের রিপোর্ট চাই। আরও জিজ্ঞাসাবাদ করতে তথ্য প্রয়োজন, যেটা ফরেনসিক টেস্টের পর আসবে। দুবার সে মাথা ঝাঁকি দিল। গাড়ি চালাচ্ছে সহকারী মাহমুদ। হোটেল দেখে তাকে বলল, গাড়ি থামান। মাহমুদ গাড়ি থামালো। মোস্তাকিন নেমে গিয়ে হালকা পাতলা কিছু খাবার কিনে নিল। ফ্ল্যাটে রান্না করার চাচিটা 2 দিন হলো আসে না।
এখন মোস্তাকিনের রান্না করার এনার্জি নেই। অ্যাপার্টমেন্টের গেটে দেলোয়ার বলল, স্যার, তোমার তো চিঠি আইছে গো। দেলোয়ার দুষ্টু হাসছে। মোস্তাকিনও হেসে ফেলল। চিঠি শুধু প্রেমিকার কাছ থেকে আসে না, আজকাল আর প্রেম চিঠিতে হয় না। উন্নত দুনিয়ায় প্রেম হয় উন্নত উপায়ে, উন্নত ডিভাইসের মাধ্যমে হয়। হতে পারে। দেখো, এটা আমার মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে কোনো এক শুভাকাঙ্ক্ষী ভালোবেসে। দেলোয়ার দাঁত বের করে হাসল। তোমারে আর কেডা মারার সাহস করব? যত বড় একখান পিস্তল প্যান্টের ভিতরে দিয়া ঘোরো। প্যান্টের ভেতরে পিস্তল, তাও আবার এত বড়? তুই রাইফেল আর পিস্তলকে গুলিয়ে ফেলছিস মনে হচ্ছে। আর প্যান্টের ভিতরে পিস্তল রাখে কেমনে? কোথায় রাখে? মোস্তাকিনের বলার ভঙ্গি থেকে হু হু করে হেসে উঠল এবার দেলোয়ার। মোস্তাকিন ঢুকে গেল ফ্ল্যাটে। দরজা লাগিয়ে খাবার টেবিলের উপর রেখে চিঠি নিয়ে বসলো। চিঠিটা রেখে দিল পরিত্যক্ত হালে। বিশেষ আগ্রহ আসছে না তা। সে জানে কার চিঠি। ফ্রেশ হয়ে এসে খোলার কথা ভেবে আবার কি মনে করে তার সারা হাতে চিঠিটা খুলল। বেনামি চিঠি। কি জানি পরিচয় দাও তুমি নিজের। ও হ্যাঁ, সৈয়দ মোস্তাকিন মহান, পিবিআই ডিপার্টমেন্ট। না, কেস থেকে সরে যাও অফিসার। তুমিও ভালো থাকো আর আমরাও। নয়তো তোমার এক পিস্তল কতক্ষণ কতভাবে রক্ষা করতে পারবে তোমার জান? যা করতেছ তা জানের সওদা। হাতে তো পরবাই। আর যদি সেরকম ইচ্ছা থাকে তাইলে তোমার রুহুর জন্য মঙ্গল আর মরার পরে বেহেশত কামনা করি। মোস্তাকিন চিরকুটটা হাতে মুড়ে ময়লার ঝুড়িতে ফেলল। শার্ট খুলে সোফাতে ছুড়ল। আরও মাথায় চেপে বসাচ্ছে এরা কেসটা। এতক্ষণ তাও ঘুম ঘুম পাচ্ছিল, একটু ক্লান্তিতে। মোড়ের উপর রিক্সা থামিয়ে দিল রিক্সাওয়ালা। অন্তু বলল, আর একটু এগিয়ে যাবেন না? না আপা, রাস্তা খারাপ, চাকা আটকে যায়, এইটুকু পায়ে যান। রাস্তাটা ভাঙ্গা, কয়দিন আগে বৃষ্টিতে পিচ হয়ে নিচু হয়ে যাওয়া স্থানগুলোতে পানি জমেছে। সামনে ক্লাবঘর, বাইরের দেয়ালে সেটে রাখা বিভিন্ন রাজনৈতিক পোস্টার, রং বেরঙের কালিতে রাজনৈতিক সংগঠনের নাম দাম লেখা সব। সামনের রাস্তার উপরে চায়ের দোকানপাট। ক্লাবঘরের সামনে লাল চেয়ার পাতা অনেকগুলো। বাঁশের স্ট্যান্ডের উপর ক্যারাম বোর্ড রাখা। চেয়ারে দুজন বসে পা দোলাচ্ছে, সিগারেট টানছে, কেউ চায়ের কাপে চুমুক দিচ্ছে। রাস্তার করুণ দশা। কাউন্সিলর ক্লাব ঘরের সামনের রাস্তার এই হাল, অথচ সেই কাউন্সিলর আগামীতে মেয়র পদের প্রার্থী হয়ে বিভিন্ন সম্মেলনে কত কী করে দেবার অঙ্গীকার দিচ্ছেন জনতাদের। আজকালের মাঝে একটা বিশাল সম্মেলনে আছে প্রাইমারি স্কুলের মাঠে। সেখানে নিশ্চয়ই হামজা জয় জম্পেশ একটা বক্তব্য রাখবে। এদের জিহ্বা কয়টা, আর বিবেক এবং লজ্জাই বা ফেরিওয়ালার কাছে বিক্রি করে বাদাম কিনে খেয়েছে। ভাবতে ভাবতে কাদায় এক পা গেড়ে গেল অন্তুর। ক্লাব ঘরের দিকে তাকালো না। থুতনি বুকে ঠেকিয়ে হেঁটে পার হলো। কালো ভুরকাও কালো ওড়নার নেকাবে মুখ ঢাকা তার। ক্লাব ঘরের পাশে সালমা খালার ছোট বাড়িটা। টিনের গেটে আঙ্গুলে টোকায় দু তিনবার শব্দ করলো। কিছুটা দেরি করে চাঁদনি গেট খুলে দিল। অন্তু বলল, ভয় পাবেন না ভাবি, আমি খালার ভার্সিটির এক ছাত্রী। চাঁদনি নির্লিপ্ত মুখে একপাশে সরে দাঁড়িয়ে ভেতরে আসার ইশারা করলো। টিনের চাল, টিনের বেড়া, তার সামনে একটা ইটের গাঁথুনিতে তোলা ঘর। মেঝে হয়নি, উপরে শুধু টিনের ছাদ লাগানো হয়েছে। নিচে মেঝে, কাঁচা জানালার দরজাও লাগানো হয়নি। চাঁদনি অন্তুকে নিয়ে গিয়ে ঘরে বসালো। পাশের ঘরে সালমা খালা নামাজে বসে কাঁদছেন, করুণ কান্না। অন্তুর বুক ভার হয়ে এলো। চাঁদনি নাস্তা আনতে উদ্যত হলে অন্তু চাঁদনির হাতটা চেপে ধরে বলল, ভাবি প্লিজ, কোনো আনুষ্ঠানিকতা দেখিয়ে আমায় ছোট করবেন না। আপনি বসুন, 2 মিনিট কথা বলি। সব মিটলে একদিন এসে নাস্তা করে যাব। চাঁদনি মানতে চায় না। অন্তু জোর করে বসালো। জীর্ণ একটা সালোয়ার কামিজ পরনে চাঁদনির। চুলের বেনি উল্কো খুস্কো, মুখের মলিনতার ছাপ। দেখতে চরম সুন্দরী চাঁদনি। কালি পরা ডাগর ডাগর চোখ, আর তা যেন রহস্যময়। নাম কি তোমার? অন্তু বলে ডাকে সকলে। আমিও তাহলে তাই বলে ডাকবো। একটু হাসলো চাঁদনি। হাসিটা অদ্ভুত আর সুন্দর। যদি আগেই চলে যেতেন এখান থেকে, তাহলে হয়তো আখির এই হাল হতো না বোধহয়। মলিন হাসলো চাঁদনি প্রতি উত্তরে। বহুদিন থেকে ক্লাবের ছেলেদের নজরে পড়ছিল আখি। আখিরে খুব জ্বালাতো ওরা। যাওয়া আসার সময় আজে বাজে কথা বলতো। একবার ক্লাবের একজন বাড়িতে আসছিল তার কোনো বড় ভাইয়ের সাথে আখির কুপ্রস্তাব নিয়ে। আম্মা তার একটা থাপ্পড় দিচ্ছিল। অন্তু জিজ্ঞেস করতে ইচ্ছে করলো, সেই বড় ভাইটা কি জয় আমির? আপনার কি সন্দেহ হয় না জয়ের উপর?
করল না প্রশ্নটা। আপনি যে টাকা ফেরত দিতে গিয়েছিলেন মেম্বার সাহেবকে, তা দিয়ে অন্য কোথাও তো জায়গা কিনে চলে যেতে পারতেন। চাঁদনি হাসলো আবার। কেমন যেন দেখাচ্ছিল চাঁদনির হাসি। তুমি ঘটনা লোকমুখে শুনছ, তাই না? অন্তু জবাব দিল না। চাঁদনি বলল, পুরাটা আর আসলো না, শোনো নাই। এখন শুনি, আপনি বলুন। চাঁদনি তাকায় অন্তুর দিকে। আমি বলবো? অন্তু চাঁদনিকে ভীষণ অন্যরকম লাগছিল। চাঁদনি বিছানার উপর ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড়গুলো ভাঁজ করতে করতে বলল, আমি বাপের বাড়ির পাওয়া জায়গা আর বিয়ের গয়না বেচে আমার বাইরে সাথে নিয়ে মেম্বারের কাছে গিয়েছিলাম টাকা ফেরত দিতে। তারা নিল না। টাকাগুলো দেখলো আর মেম্বার সাহেব বলল, আচ্ছা, টাকা যখন জোগাড় করছো নেওয়া যাবে। আমি এই হিন্দু লোকটার সাথে কথা বলে দেখি। এরপর অন্যমনস্ক হলো চাঁদনি। যেভাবে বলছিল আমরা নিশ্চিত ছিলাম টাকা নেবে, জায়গা ফেরত পাবো। নিল কি সেই টাকা? চাঁদনি খুব মনোযোগ দিয়ে কাপড় ভাঁজ করতে করতে বলল, সেই রাতে বাড়িতে লুট হলো বলেই হাসলো। কি যে অদ্ভুত নির্লিপ্ত শুনতে লাগলো চাঁদনির কথাটা। কপাল জড়িয়ে ফেললো অন্তু। চেনেননি তাদের? চাঁদনি হাসি মুখে কাপড়গুলো একপাশে রেখে বলল, তুমি কখনো ডাকাতি দেখোনি? না, না দেখিনি। ওরা মুখোশ পরেছিল, আর চিনলেই বা কি? যাবার সময় অস্ত্র দেখায় খুব ভালো করে সাবধান করে গেল, আর আমরা সাবধান হয়ে গেলাম। একবার সাবধান না হয়ে হারাড়ি গেছে একটা। অন্তু বুঝল না শেষ কথাটা। চাঁদনি কি আখির মেজো ভাইয়ের কথা বলছে, যে ক্যান্সারে মারা গেছে? এখানেও এক রহস্য রইল। চেয়ে রইল ক্ষণকাল চাঁদনির নির্বিকার মুখটার দিকে। অসীম ধৈর্য আর বোঝ মেয়েটির। এমন নিম্নবিত্ত পরিবারে এত শীতল মস্তিষ্কের একটা বউ। তার চোখের চাহনি, কথা বলার ধরন, মুখের ভঙ্গিমা সবই যেন অসাধারণ। একটু অসাধারণ নয়। সেদিন শাশুড়িকে যেভাবে বুকে জড়িয়ে থামাচ্ছিলেন, সে এক বিরল দৃশ্য। আজও কেমন অনশক্তময়ী লাগছে মেয়েটাকে। প্রথম সাক্ষাতে কেমন নির্দ্বিধায় কথা বলছে ওর সঙ্গে। একটু ইতস্ত বা অপ্রস্তুত নয় যেন। মার্জিয়া কি এমন হতে পারতো না? অন্তু জিজ্ঞেস করলো, আপনি পড়ালেখা জানেন? চোখ তুলে তাকায় চাঁদনি। এসএসসি পাশ করেছিলাম। মুখ খুললে না তুমি? দেখলাম না তো তোমায়। অন্তু নেকআপটা খুললো অল্প একটু। বেজায় মায়াবতী দেখতে অন্তু। সবচেয়ে বেশি মায়া লেপটে আছে ঘন পাপড়িওয়ালা চোখে। চোখের মনি কুচকুচে কালো, তাতে মুক্তদানা নেই ভাসছে আলোর পরিচিত বিন্দু রেখা। এক দেখায় আটকে যাবার মতো সুন্দর মেয়েটা। কালো নেকআপের প্রান্ত এসে ঠেকেছে ফর্সা কপালটার উপর। থুতনিটুকুও বের হয়নি। কালো পর্দার আবরণের ভেদে ঝিরঝিরে মোহময়ী চেহারা। চাঁদনি কিছুক্ষণ অন্তুর নত মুখের দিকে চেয়ে থেকে বলল, খুব সুন্দর তুমি। আপনার কাছে হেরে যাব। দুজনেই হাসলো। গেইটে শব্দ হলো। অন্তু দ্রুত মুখে নেকাব পরে নিল। সোহেল ঘরের দরজায় এসে থেমে গেল। তার চোখে মুখে কৌতূহল। অন্তু সোহেলের অপ্রস্তুত অবস্থা দেখে নিজেই বলল, ভাই, আমি অন্তু, ভার্সিটিতে পড়ি। ভাবির সঙ্গে এমনি দেখা করতে এসেছিলাম। আপনি ভেতরে আসুন। সোহেল ঢুকলো না। দু কদম পিছিয়ে হাত দিয়ে বাধা দেবার মতো করে বলল, বসো তুমি, কথা কও। আমি পরে আসবো। বসো বসো। অন্তুর ভালো লাগছিল এই বাড়িটা। সে বলল, আপনি আসুন, আমি বেরিয়ে যাচ্ছিলাম। অন্তু গিয়ে কান্নারত অভাগী মায়ের পাশে মেঝেতে বসে পড়ল। হাতটা চেপে ধরে বলল, চেনেন আমায়? চিনলেন সালমা অন্তুকে? ভার্সিটিতে কমন রুমে দেখেছেন বহুবার। আপনি এভাবে কাঁদছেন কেন? ক্লাব ঘরেও পৌঁছাচ্ছে নিশ্চয়ই আপনার কান্নার স্বর। পৈশাচিক আনন্দ দিচ্ছে ওদের আপনারই আর্তনাদ। নিজের দুর্বলতা অত্যন্ত শত্রুর কাছে প্রকাশ করতে নেই। মুখে হাত চেপে কেঁদে উঠলেন সালমা। অন্তু বলল, যখন কেউ কষ্ট দেবার লক্ষ্যে কষ্ট দেয়, তখন একদম উচিত নয় কষ্ট পাওয়াটা তাদের দেখানো। হয় সেই পরিমাণ সেইভাবে ফিরিয়ে দিতে হয়, অথবা চুপ থাকতে হয়, অত্যন্ত তাদের সামনে। সালমা খালা অন্তুর এই ভারী কথা বুঝলেন কিনা জানে না। বললেন, কিন্তু ওরা তো করে নাই কিছু। অন্তু জানালার দিকে তাকিয়ে বলল, নিজেকে সান্ত্বনা দিচ্ছেন? সালমা কান্না সামলালেন। এরপর বললেন, ওরা কিচ্ছু করে নাই অন্তু। কেডা করছে? আল্লাহ মাহবুদ জানে। ওই পুলিশরা আমার বেটির লাশ দিতেছে না কেন? আবার কই নিয়ে গেছে আমার বেটিরে? আমার বিচার লাগবো না। ওরা রাজনীতি করে, শক্তিশালী সব। আমার বিচার লাগবো না, কিচ্ছু লাগবো না আমার। আমি চলে যাব এইখান থেকে, বহুত দূরে যাব। আমার মেয়েটার ওই পুলিশ আবার জানি কই নিয়ে গেছে। কথা ধরল অন্তু। কারা রাজনীতি করে? এই তো বললেন ওরা কিছু করেনি। তার মনে হলো সে বোধহয় টেনে হিঁচড়ে জয়কে এসবের পেছনে দাঁড় করাতে চাইছে।
তার সঙ্গে সেদিন খারাপ আচরণ করছিল বলেই জয় বারবার অপরাধীর জায়গায় নজরে আসছে। কিন্তু এটা ঠিক না। ভেতরে উকিল মস্তিষ্কটা ধমকালো অন্তুকে। ক্লাব ঘর পার হওয়ার সময় আর চোখে তাকালো সেদিকে। বুকে একটা চাপা উত্তেজনা কাজ করছে। তাকে চিনে ফেলার মতো কেউ যদি এখন ক্লাবে থাকে, কোনো তামাশা না হয়ে যায় এখন। যদি জয়ী দেখে ফেলে। ক্লাব ঘরের সামনে বড় পোস্টারে কাউন্সিলর হুমায়ুন পাটোয়ারির ছবি টাঙানো। পাশে আরেক পোস্টার, তার ছেলে হামজার ছবি। এবার ক্যারাম বোর্ডের সামনে ছেলেরা দাঁড়িয়ে আছে। এটা আর চোখে নজরে এলো, আর ভুলেও তাকালো না সেদিকে। সন্ধ্যার বেশি বাকি নেই। দুনিয়াতে সর্বোচ্চ জঘন্য শব্দের মধ্যে সেরা জঘন্য শব্দ হলো অ্যালার্মের শব্দ। ঘুম ভাঙল জয়ের। ফোনের অ্যালার্ম তখনও বাজছে। উপর হয়েছিল, চিত হয়ে বকল। সেটা ভাঙা অ্যালার্ম ঘড়ি। বালটা বাজতেই থাকে। সুমন্দির ছেলে, আমি ঘরে। আমি উঠছি হে, এবার অফ যা। ঘড়িটাকে ভাঙতে পারলে ভালো লাগতো, ভাঙল না। টাকার ঘা কলিজায়। চোখে মুখে পানি দিয়ে আসার পরেও ঝিমুনিটা ছাড়ছিল না। প্রথমে জুড়িতে, পরে একে একে সম্ভাব্য সকল আসবাব ভেবে কাঙ্ক্ষিত শার্টটা খুঁজল, পেল না। চিৎকার করতে করতে বেরিয়ে এলো ঘর থেকে। মামি, ও শতালো নানির মেয়ে। কাজের মহিলাকে জিজ্ঞেস করলো, সেই শালি চিংড়ি কই? বেরিয়ে এসে দাঁড়ালেন সাহানা। কি সমস্যা? সারের মতো গলা ফাতরাচ্ছিস কেন? এই বাড়ির বেটা ছেলেদের জন্মগত বদরোগ এই। জয় দাঁত খিঁচে উঠল। আমার শার্ট ধোয়া হয়নি কেন? কার বালটা পরবো আমি এখন? তোর শার্টের খুব অকাল হয়েছে। আলমারি খুলে ছোটোখাটো একটা শার্টের গোডাউনের খোঁজ পাওয়া যাবে। বাদর, সব সময় তোর শার্টের পেছনেই তো দৌড়াই আমি। আর কোনো কাজ নেই বাড়িতে, অন্যটা পরে বের হও। জয় মুখ খুলতে গিয়েও নিয়ন্ত্রণ করলো নিজেকে। তার মুখ খুললে বকা ছাড়া কিছু আসার সম্ভাবনা নেই। মামিকে সামনাসামনি বকা ঠিক না। এরপর কথা বলতে গিয়ে এই খেপা স্বরটা। তো একটা বের করে দাও সেই গোডাউন থেকে, পরে বের হই। তোমাদের মতো তো হুদায় ঘরে বসে থাকি না আমি। কাজ আছে। উঠতেই দেরি হয়ে গেছে। আবার শার্টের বাড়া নিয়ে রঙও করতেছি। আর আধ ঘন্টা। তরু বেরিয়ে এসে দাঁড়ালো সেন্ট্রাল রুমের এক পাশে। জয় ওর দিকে ফিরল। কঠিন স্বরে আদেশ করলো, তরু। আরে সিস্টার, ইউ আর স্টিল জীবিত নাও? ভালোই হলো। আমার একটা শার্ট বের করে দে, যা, কুইক। জয়ের ঘরে ঢুকলেই পুরুষালী একটা গন্ধ পাওয়া যায়। মাতাল মাতাল লাগে তরুর। ঘরে বাস করা পুরুষটাই যখন সর্বক্ষণ ওর মাতাল হয়ে থাকার কারণ, এই ঘরটাও ওর কাছে বড় কাঙ্ক্ষিত। প্রতিদিন জয়ে উঠে বেরিয়ে যাবার পর সে পুরো ঘরটাকে পারলে নতুন করে উলট পালট করে, আবার শুরু থেকেই গোছায়। বেশিক্ষণ এই ঘরে অবস্থান করার লোভে। যতক্ষণ এখানে থাকবে বুকের ভেতর কী যে এক শিরশিরানি নেচে বেড়ায়। আলমারিটা খুলে খুঁজে খুঁজে একটা লাল কালচে রঙা শার্ট বের করলো। আবার দ্রুত ঢুকিয়ে হ্যাঙ্গারে বাঁধিয়ে রাখলো। এই ঘরের প্রতিটা বিন্দু তার গোছানো। অবশেষে একটা চেক শার্ট বের করলো। সেটাতে মন লাগলো না। ভুলভাল শার্ট নিয়ে গেলে, পছন্দ না হলে নিশ্চিত একটা জঘন্য ভাষায় গালি দিয়ে ছুঁড়ে ফেলবে শার্টটা জানালা দিয়ে। একবার শার্ট দেওয়া হয়েছিল না, সবগুলো শার্ট বাথরুমে চুপিয়েছিল। পরে ক্লিনার এসে সেসব তুলে বাথরুম বাঁচানো হয়েছে। আবার নতুন শার্ট কিনতে হয়েছিল। না কেনা অবধি হামজার শার্ট পরতো। একটা মিশ্র ছাই রঙা শার্ট দিল জয়কে। জয়ের সব শার্ট বেনামি রঙের। নাম না জানা সব কালারের শার্ট বেছে বেছে কিনে আনে। এমনকি শার্ট যেটা কেনে সেটা দোকানে দাঁড়িয়ে গায়ে চড়িয়ে পরনেটা ব্যাগে করে বাড়ি ফেরা লোক সে। পরের দিন নতুন সেই শার্ট ধুয়ে আয়রন করে আলমারিতে তোলা হয়। এরকম হাজারো পাগলটোর সরপানো বদরাগী পুরুষটিকে কেন যে এত ভালো লাগে মনে মনে তরুর। লোকে শুনলে নিশ্চয়ই বলবে রুচির দোষ আছে তরুর, নয়তো জয়ের মতো নোংরা স্বভাবের ছেলের প্রেমে পড়ে যায় না। জয় কিছু বলল না, চুপচাপ শার্টটা পরল গায়ে। তরুকে দিয়ে পারফিউম আনিয়ে নিল। এই ব্যাপারটা তরুর কতটা উপভোগ করে তা জানে না জয়। তার মন নেচে ওঠে যখন জয় ধমক দিয়ে এটা ওটা ঘর থেকে আনতে বলে তাকে। মনে হয় সে যেন ঘরণী জয়ের। আজ পুরসভার অফিসে বৈঠক ছিল নির্বাচনের কাছে। হামজা বলেছিল ঠিক দুপুরের পরে পুরসভায় পৌঁছে যেতে। আগামী সপ্তাহের শুরুতে বিশাল এক সম্মেলন নির্বাচন নিয়ে, সেই বিষয় নিয়ে আলোচনা চলবে। জয় পুরসভায় না গিয়েছিল পলাশের গাঙ্গের পাড়ের বাড়িতে। সেখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাবে গিয়ে ক্যারাম খেলেছে আধ ঘন্টার মতো। এরপর বাড়ি ফিরে ঘুম দিয়েছে সন্ধ্যা অবধি। কবি ড্রাইভিং করতে করতে জিজ্ঞেস করলো, ভাই
আমরা কোথায় যাচ্ছি? চেয়ারম্যান কাকা ডেকেছে। কবির দ্রুত মাথা ঘোরালো। চেয়ারম্যান কাকা আপনাকে ডাকছে কেন? সম্পত্তির ভাগ লিখে দেবে। তোর কিছু চাই সেখান থেকে? বোকা হাসলো কবির। না মানে আপনার কেন ডাকছে? উল্টাপাল্টা কিছু করবে না তো? উল্টাপাল্টা কিছু? বউ নাই নাকি চেয়ারম্যানের? আমায় কেন টার্গেট করবে? হাসলো কবির। জয় বলল, আয় তোর এগিয়েছো বাদরের মতো হাসির একটা ছবি তুলি। বাই এনি চান্স অকালে টপলে গেলে ছবিতে মালা চড়াবো। ব্যাক ক্যামেরা অন করে কবিরের দিকে ধরল। হঠাৎই একটা বোঝাই ট্রাক সামনে এসে পড়ল ওদের গাড়ির। গাড়ি চালানোর সময় ওই মজা বোধহয় কাল হয়ে উঠল ওদের। কবির প্রথমত নিয়ন্ত্রণ হারালো। দ্রুত স্টিয়ারিং ঘুরালো গাড়ির এক সাইডে নেবার জন্য। ততক্ষণে ডান পাশের আরেকটা গাড়ি এসে পড়েছে। ওইদিকে সরার জায়গা নেই। ওদিকে গাড়ি যে পজিশনে রয়েছে তাতে ট্রাক ওদের গাড়িকে পিষে সামনে এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই। ওপাশে চাপার জায়গা নেই। কয়েক সেকেন্ড আগেই গাড়িটা আরও স্লো হয়ে ওপাশ থেকে আটকে চলল মনে হলো। জয় সব সময় খারাপ কিছুর জন্য প্রস্তুত, কবিরও হলো। কিছু করার নেই আর। ট্রাক ওদের সামনে খুব কাছে প্রায়। আচমকা পাশের গাড়িটা পাশ থেকে দ্রুত এগিয়ে গেলে ওদের গাড়ি পার করে। সেদিন দিয়ে ট্রাকটা চলে গেল ওদের বাঁচিয়ে। ট্রাক চলে গেল নাকি কবির নিপুণ হাতে নিয়ন্ত্রণ করে নিল তা বলা যায় না। সেকেন্ড 20 মধ্যে ঘটে গেছে পুরো ঘটনাটা। জয় গাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে পেছনে তাকিয়ে দেখল ট্রাকটাকে একবার। এখনো হৃৎপিণ্ড ধরাস ধরাস করছে। জয় তাকে বলল, শালা এত লাফাও কেন? বেশ কিছুক্ষণ পর পেছন থেকে সামনে ঘাড় বাঁকালো। কবিরকে প্রশ্ন করলো, ট্রাকটা কার জানিস কবির? ঝিরঝিরে বৃষ্টি নেমেছে বাইরে। হামজা এলো রাত 11টার দিকে। দোতলা সিঁড়িতে ছাতা বাঁধিয়ে রেখে ভেতরে ঢুকলো। রিমি বসেছিল স্বামীর অপেক্ষায়। দোতলার দরজা দিয়ে ঢুকতে একপাশে ডাইনিং রুম আর আরেক পাশে বিভাজনের বসার ঘর। রিমি উঠে এগিয়ে গেল স্বামীর দিকে। হামজা হাত থেকে ওয়ালেট, ফোন এবং ভেজা হাতঘড়িটা নিয়ে জিজ্ঞেস করলো, এত দেরি হলো কেন? হাতে কি হয়েছে আপনার? ভিজেছেন কেন? ছাতা ছিল না সাথে? সাদা পাঞ্জাবিতে কাদার ছিটে। হামজা সব কথা এড়িয়ে তা ঝাড়তে ঝাড়তে বলল, একটা গামছা দাও আগে। রিমি বুঝলো কোনো কারণে মেজাজ থমকে আছে আপাতত লোকটার। বাকি সময় যে হই হই করে তাও নয়। গামছায় মাথা মুছতে মুছতে তরুকে ডাকলো হামজা। তরু, এদিকে আয়। তরু বেরিয়ে এলো। কি হয়েছে বড় ভাই? তুলিকে ডাক। হাত মুখ ধুয়ে পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল টেবিলের দিকে। রিমি রান্নাঘরে ছুটল। তরু ফিরে এসে আস্তে করে বলল, ভাই, আপু আসতে চাইছে না, খাবে না। তুই খেতে বস। শাহানা এসে রিমিকে ভাতের পাত্র আনতে ইশারা করে বসলেন হামজার পাশে। বললেন, ওই বাদর ফিরবে না? কত রাত হলো? বাড়ি ফিরে কখন সে? হামজা গামছায় হাত মুছতে মুছতে বলল, যখন ফেরে প্রতিদিন তখনই ফিরবে। আপনি বসুন। তা কেন ফিরবে? তুই শাসন করার বদলে আশকারা দিয়ে দিন দিন বেহায়া বানাচ্ছিস ওরে। নির্বাচনের ঝামেলা এগিয়ে আসছে, এখন একটু ব্যস্তই থাকবে। এই নিয়ে ঘ্যান ঘ্যান করার কি আছে? জয় ছোট বাচ্চা না আম্মা, ওকে নিয়ে টেনশন করতে হবে কেন? আপনি বসুন। শরীর ভালো আপনার? ভালো। ভাত তুলে দিলেন শাহানা হামজার প্লেটে। একটু নিচু স্বরে জিজ্ঞেস করলেন, নির্বাচন আসতেছে বুঝলাম। তোরা কি করতেছিস কিছুই মাথায় ঢুকতেছে না আমার। তোর বাপটা আবার আসবে কখন? প্লেটে হাত নাড়তে নাড়তে বলল হামজা, মাথায় না ঢুকে যদি ভালো থাকা যায় তাহলে আর ঢুকানোর চেষ্টা করবেন না। লবণ দিন। বাবা থানায় গেছে, চলে আসবে। গেছে বুঝলাম, আসবে কখন? আপনাকে খেয়ে নিতে বললাম, ওষুধ খেয়ে যাবেন। হঠাৎ থমকে উঠলেন শাহানা। থানায়? আবার থানায়? মাইয়া মরল তো মরল, আমার বাড়ির মানুষগুলারে ফেসাদে ফেলে রেখে গেল। হামজা বিরক্ত হয়ে তাকালো। আহ আম্মা, এ আলাপ কেন? বাবা যদি থানা কাচারি না ঘুরবে তো মেম্বার হয়েছে কেন? জনগণের সমস্যা এগিয়ে যাওয়া বাবার কাজ, কাজ করছে সে। থানায় গেলেই তো আর গ্রেফতার হয়ে যাবে না, আর গ্রেফতার হবেই বা কেন? এরপর গলা উঁচিয়ে রিমিকে ডাকলো। রিমি। রিমি লেবু কেটে এনে দাঁড়ালো। হামজার প্লেটে দুটো শসা লেবুর টুকরো এনে দিল। হামজার ভেজা চুলে আঁচল নেড়ে মুছে দিল। পাঞ্জাবির কলারটাও ভেজা। রিমি তা গুটিয়ে দিয়ে গিন্নির মতো চেয়ারের পাশে দাঁড়িয়ে রইল। অসময়ের বৃষ্টিপাত। শীত চলে আসার পর বৃষ্টি নেমেছে আজ প্রকৃতিতে। আরও একটা ডিম তুলে দিলেন শাহানা ছেলের পাতে।
হামজার ডিম খুব পছন্দ। মাঝে মধ্যে প্রেশার হাই হয়ে যায় এই বয়সে, তবুও কোনো কিছুতে মান্যি করতে দেখা যায় না তাকে। হামজা খেতে খেতে রিমিকে বলল, খেয়ে নাও, সবাইকে আলাদা আলাদা করে বলতে হবে? তরু বারবার পানি খাচ্ছিল। হামজা বলল, এত ছটপট করছিস কেন? আরাম করে খা, তুলি আপু আসছে না বড় ভাই। আচ্ছা তুই খা। শাহানা বললেন, রিমি তুমি খাইতে বসো, তুলিকে জয় এসে খাওয়াবেন। রিমি খেতে বসলো না। এখন খেতে বসলে চলবে না, হামজা গোসল করবে, বিভিন্ন প্রয়োজনে দরকার হবে। বলল, আপনারা খেয়ে নিন, আপনার ওষুধ খেতে হবে, আমি আর তুলি আপু খেয়ে নেব, জয় ভাইয়া আসুক, সকলে একসাথে খাবো। অবশেষে শেষ হলো অবরুদ্ধ নিশীথের ৩য় পর্ব। আপনাদের যদি আমার এই পর্বটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।